নমস্কার, আমি রণদীপ। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কিছু বলার আগে আমি দুহাত তুলে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ প্রায় ১ বছর পরে আমি পডকাস্ট নিয়ে এলাম। তবে আপনাদের সকলকে কথা দিচ্ছি যে পডকাস্টের মাঝের ব্যবধান কমিয়ে আনার চেষ্টা করব এবং চেষ্টা করব আপনাদের সঙ্গে আরও ঘন ঘন আড্ডা মারার। আজ থেকে শুরু করছি এক নতুন সিরিজ। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে এবং কিছু বলার আগে আপনাদের সকলকে অনুরোধ করব, যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন বলাই বাহুল্য। আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক আজকের পর্ব। এই পডকাস্ট সিরিজে যাদের নিয়ে কথা বলবো তারা ঠিক মানুষ নয়, মনুষ্যতর প্রাণীও নয়। বলা ভালো তারা এক সময় আপনার আমার মতো মানুষ ছিল অথবা জীবিত প্রাণী ছিল, কিন্তু এখন ঠিক তেমন স্টেটে নেই। बुलाने पे आते हैं, लेकिन कभी कभी उन्हें वापस भेजना बहुत मुश्किल हो जाता है। ভূত, ঘোস্ট, স্পিরিট, প্রেতাত্মা, যাই বলুন না কেন, এর কোনো একটি শব্দ উচ্চারিত হলেই গাটা ছমছম করে ওঠে। মনে হয় সন্তর্পণে কেউ পেছনে এসে দাঁড়ালো। রাত্রে অন্ধকারে একা ছাদে গেলে মনে হয় সাঁত করে সরে গেল একটা ছায়ামূর্তি। কম বেশি আমরা সকলেই ছোটবেলায় ভূতে ভয় পেতাম। সেজন্যই তো ভূত নিয়ে আমাদের এত রকম বিশ্বাস, এত রকম গল্প। বলে রাত ৩টে নাকি ডেথ আওয়ার, সেই সময় বেরোয় যত রাজ্যের প্রেতাত্মা। বলে ঘরে ফাঁকা চেয়ার পড়ে থাকলে আমরা ঘুমানোর সময় ভূতেরা সেখানে এসে বসে, তাকিয়ে থাকে নিষ্পলক আমাদের দিকে। অনেকের তো সেই ছোটবেলার ভয় বড় হয়েও দিব্যি মনে রয়ে গেছে। কিন্তু কারা এই ভূত? কেন আমরা তাদের ভয় পাই? সেসব প্রশ্নেরই উত্তর খুঁজবে আজকের এই পর্ব। তাহলে চলুন দেরি না করে ঢুকে পড়া যাক ভৌতিক দুনিয়ায়। ভূতে ভয় পাই কেন? একটা ভয়ের গল্প বা ফিল্ম ব্যক্তির পরিসর ছাড়িয়ে কি সামূহিক হয়ে উঠতে পারে? এই প্রশ্নগুলো ছোট থেকে আমাদের বহুবার ভাবিয়েছে। আর ৫টা প্রশ্নের মতো এই প্রশ্নেরও একটা সহজ, তাৎক্ষণিক এবং একটা গভীর উত্তর রয়েছে। ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় তাঁর লুল্লু গল্পে লিখেছিলেন, জল জমে যেরকম বরফ হয় তেমনি অন্ধকার জমে ভূত হয়। এখন প্রশ্ন আসে, এই অন্ধকার কি যে কোনো অন্ধকার? এখানেই ত্রৈলোক্যনাথের জিনিয়াস। উনি শব্দের আড়ালে যা বলে গেছেন তা হলো, এই অন্ধকার আসলে সমাজের অন্ধকার। সমাজ যা কিছুকে অপবিত্র, অচ্ছুত মনে করে, সেই সমাজের ভূতে সেই বিষয়গুলোর প্রতিফলন ঘটে। সমাজের সমস্ত ছুতমার্গ গিয়ে জমা হয় ভূতের শরীরে। অর্থাৎ একটা ভূত যে সমাজ থেকে উঠে আসছে, সেই সমাজের যাবতীয় আশঙ্কার এমবডিমেন্ট হয়ে ওঠে। বিষয়টা একটু অন্য দিক থেকে আমরা অ্যাপ্রোচ করি। ২০১১ সালে মুক্তি পেয়েছিল দ্য ক্যাবিন ইন দ্য উডস বলে একটি ছবি। সেই ফিল্মের একটি সংলাপ এই প্রেক্ষাপটে অত্যন্ত জরুরি বলে আমার মনে হয়। সংলাপটি একবার দেখা যাক।
How can you wager on this when you control the outcome? Well, we just get them in the cellar. They take it from there. No, they have to make the choice of their own free will. Otherwise, the system doesn't work. It's like the Harbinger. It's this creepy old practically wears a sign, "You will die." Why do we put them there? The system. They have to choose to ignore him, and they have to choose what happens in the cellar. Yeah, we rig the game as much as we need to, but in the end, they don't transgress. They can't be punished. এই সংলাপেরই অনুরণন পাওয়া যায় গিয়ের্মো দেল তোরোর ক্যাবিনেট অফ কিউরিওসিটিজের লট 36 গল্পের একটা জায়গায়। সেই গল্পেরও একটা সংলাপ আমরা এই প্রসঙ্গে একটু খতিয়ে দেখব। Do not touch anything. Do not say anything. Follow my precise instructions, please. You platoon leader now? If anything not from the natural world is found on the other side of this threshold, I have one piece of advice for you. Do not make eye contact with it. Do not speak with it. It will sense the dark in you, as I do. এই দুই সংলাপের মধ্যে একটা কমন ফ্যাক্টর হলো নিষিদ্ধতা। ভূতের দেখা পাওয়ার জন্য যে কোনো রকম নিষিদ্ধতায় পা রাখা আবশ্যিক। আমরা ছোট থেকে যে ধরনের ভূতের গল্পগুলো শুনে বড় হয়েছি একবার সেগুলো মনে করি। ধরুন কিরকম শুনেছি আমরা, মানে আমাদের নানা রকম বিধিনিষেধ থাকতো যে এই কাজগুলো করবি না, তাহলে ভূত প্রেত আসতে পারে, বা এই নিয়মগুলো ভাঙলে ভূত প্রেত আসতে পারে। মানে সবার বাড়িতে হতো বলছি না, কিন্তু এই গুজবগুলো ছিলই। ধরুন একটা পরিত্যক্ত পুকুর, সেখানে কেউ চান করে না, সেখানে চান করলে একজনকে ভূতে ধরে। অথবা এটা তো আমরা অনেকেই শুনেছি যে কুমারী মেয়েদের সন্ধেবেলা চুল খুলে ঘুরতে নেই, তাহলে তাদের নাকি ভূতে ধরার সম্ভাবনা বেড়ে যায়। আবার ধরুন যে বাড়িতে বা ঘরে ঢোকা নিষেধ, সেখানে ঢুকলে আত্মারা বিরক্ত হতে পারে বলে মনে করা হয়। অতএব কোনো নিয়ম ভাঙলে অথবা কেউ নিষিদ্ধ কোনো কাজ করলে তবেই ভূতের দেখা পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, না হলে নয়। যে কোনো রকম আপনি ধরুন না, যে কোনো আমেরিকান ফিল্ম দেখুন, একটা বাড়ি যেটা দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে, সেখানে কেউ যাচ্ছেন এবং ভূতের উপদ্রবের সম্মুখীন হচ্ছেন। তো যে কোনো রকমের নিষিদ্ধতায় পা রাখা আবশ্যিক। এবার এই নিষেধাজ্ঞা বা এই বেড়াজালটা কে তৈরি করছে? তৈরি করছে সমাজ। সমাজ কাকে অপবিত্র মনে করে, সমাজ কাকে তার অ্যাকসেপ্টেন্সের গণ্ডির বাইরে রাখে, সেই বিষয়গুলো থেকে একটা সমাজ সম্পর্কে ধারণা পাওয়া যায়। সমাজ কোন ট্রান্সগ্রেশনটাকে ভয় পাচ্ছে, সমাজ কোন ট্রান্সগ্রেশনটাকে অপবিত্র মনে করছে, সেটা থেকেও সেই সমাজ সম্পর্কে আমরা একটা ধারণা তৈরি করতে পারি। গত বছর মুক্তি পাওয়া একটা ছবি ওয়েন ইভিল লার্কসের একটা অংশ মনে করুন। Ya lo dice la canción. Si tenés miedo de caer en un pozo, él pondrá un pozo debajo tuyo. Hay personas como nosotras, a las que no puede manejarnos los pensamientos, pero nos puede manipular de otra forma, porque por acá de eso seguro, en algún momento pasó y se llevó información. Es la séptima regla. No hay que tener miedo de morir. Ella no hubiese venido hasta acá si usted no tuviese miedo de que ella venga a llevarse sus hijos. Usted no puede ir a buscar a su hijo, pero debe comprender por qué no puede. Su miedo a perderlo va a ayudar al demonio. La maldad sabe más de sus miedos que usted. এই যে প্রেতাত্মা বা শয়তান যাই বলুন না কেন, সে আমাদের ভয়গুলোকে আমাদের থেকেও ভালোভাবে চেনে, এই বাক্যটা আসলে রূপক। আপনাদের যদি ছবিটা দেখা থাকে দেখবেন এই দৃশ্যের ঠিক আগে, মানে এই সংলাপের ঠিক আগে এই বক্তাই বলছেন যে এই ইভিল, মানে ফিল্মে দেখানো ইভিল, সে আসলে মানুষের মস্তিষ্কের নিয়ন্ত্রণ নেয়, মস্তিষ্কটাকে দখল করে এবং মানুষের ভাবনাটাকে ম্যানিপুলেট করে। এই সংলাপটা থেকেও একটা আভাস পাওয়া যায় যে আমরা যাকে দূরে সরিয়ে রাখি, শয়তান ফিরে আসে তারই রূপ ধরে। সে আমাদের ভীতিগুলো, আমাদের শঙ্কাগুলোকে আমাদের থেকেও ভালো চেনে, কারণ সে আসলে ওই ভীতি বা শঙ্কারই একটা পুঞ্জীভূত রূপ। কাজেই প্রতিটি হরর গল্পই যে সমাজ থেকে উঠে আসছে তার একটা অব্যর্থ আয়না হয়ে ওঠে। সেই সমাজের ছুতমার্গ,
সেই সমাজের আশঙ্কা, এমনকি সময় বিশেষে সেই সমাজের ডিজায়ারের একটা প্রতিফলন হয়ে ওঠে। আমরা এই প্রসঙ্গে সিগমান্ড ফ্রয়েডের আনক্যানির ধারণাটা একবার মনে করতে পারি। 1919 সালে ফ্রয়েড এই আনক্যানির ধারণা দেন। আমরা যারা হররের দর্শক তারা আনক্যানি শব্দটার সঙ্গে কম বেশি পরিচিত। ফ্রয়েড এই অনুভূতি বা এই শব্দটাকে কিভাবে ডিফাইন করছেন? আনক্যানি এমন একটা শব্দ যার কোনো বাংলা প্রতিশব্দ নেই এখানে, কারণ বিষয়টা আমার পার্সোনালি খুব ইন্টারেস্টিং লাগে। যাই হোক, আমরা আবার ফ্রয়েডে ফিরে আসি। ফ্রয়েড বলছেন যে অতি পরিচিত কোনো ভয়, সেটা যদি অপ্রত্যাশিত সময়ে অপ্রত্যাশিত রূপে আমাদের সামনে চলে আসে, তখন আমাদের মনে যে অনুভূতির উদ্রেক হয় সেটাকে বলে আনক্যানি, সেই অনুভূতিটাকে বলে আনক্যানি। ধরুন ছোটবেলায় কেউ কোনো বিষয় খুব ভয় পেতেন এবং সেটাকে তিনি যুক্তি বুদ্ধি দিয়ে বড় হয়ে সাপ্রেস করলেন। ভয়টা কিন্তু তার মন থেকে পুরোপুরি মুছে গেল না, সেটা কোথাও রয়ে গেল, জাস্ট সারফেস করলো না। কিন্তু কোনো একদিন স্লাইটেস্ট একটা প্রভোকেশনে সেই ভয়টাই অপ্রত্যাশিত সময় একটা অচেনা রূপ ধরে তার সামনে চলে এলো। এবার তিনি, তার কাছে সেই ভয়ের উৎসটা খুব চেনা, কিন্তু তিনি এই এনকাউন্টারটার জন্য রেডি ছিলেন না। তার মনে যে অনুভূতির উদ্রেক হবে সেটাকে বলে আনক্যানি। আমি এটা খুব তাৎক্ষণিক উদাহরণ দিয়ে বোঝাই। ধরুন ছোটবেলায় কেউ খুব ক্লাউনে ভয় পেতেন, বড় হওয়ার সঙ্গে সঙ্গে বুঝলেন যে ঠিক আছে, ক্লাউনের মধ্যে অত ভয়ানক কিছু নেই, ক্লাউন খুব একটা ভীতিপ্রদ এন্টিটি নয়। তিনি জোর করে ক্লাউনের ভয়টাকে তার মনের মধ্যে চেপে রাখলেন, সাপ্রেস করলেন। এবার একদিন ধরুন নিশুত রাত্রে তিনি অন্ধকার রাস্তা দিয়ে ফিরছেন, টিমটিমে আলো জ্বলছে। এমন সময় উল্টো দিক থেকে তিনি একটা ক্লাউনকে হেঁটে আসতে দেখলেন। তার মনে সেই চেনা ভয়টাই অচেনা একটা সময় অচেনা রূপ ধরে চোখের সামনে চলে আসবে। তখন তার মনে যে অনুভূতির উদ্রেক হবে সেটাকে আমরা বলতে পারি আনক্যানি। ফ্রয়েড এ প্রসঙ্গে একটা ছোট গল্পের কথা বলেছিলেন, E.T.A. হফম্যানের দ্য স্যান্ডম্যান। এই গল্পটাকে অবলম্বন করে উনি ওনার আনক্যানির তত্ত্বটাকে অনেকটা সাপোর্ট করেন। গল্পটা যদি আপনারা কেউ পড়তে আগ্রহী হন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল, আপনারা গল্পটা পড়তে পারেন। মেরাজ আহমেদ মুবারকি তার ফিল্মিং হরর বলে বইটিতেও এই একই কথা বলছেন, যে হরর ফিল্ম আসলে এই কাজটাই করে থাকে। সমাজ যাকে দূরে সরিয়ে রেখেছে, সমাজ যাকে ভয় পায়, ভূত তার মূর্ত রূপ হয়ে আমাদের চোখের সামনে চলে আসে। এবার লক্ষণীয়, ভূত কিন্তু কোনো আনকোরা বা এক্সক্লুসিভ জিনিস নয়। সমাজের অতি পরিচিত কয়েকটা বিষয় যাকে সমাজ জোর করে গভীরে দমন করে রেখেছে, ভূত তার রূপ ধরে আমাদের চোখের সামনে চলে আসে। তাই অধিকাংশ হরর ফিল্মই আনক্যানি অনুভূতিটি তৈরি করতে সক্ষম হয়। মেরাজ আহমেদ মুবারকির ফিল্মিং হরর বলে বইটিও এই প্রসঙ্গে অত্যন্ত জরুরি। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা যদি আগ্রহী হন তাহলে এই বইটা একবার দেখে আসতে পারেন। যাই হোক, আবার প্রসঙ্গে ফেরা যাক। ভারতের ভয়ের সিনেমা নিয়ে কথা বলার আগে আমার মনে হয় ভারতের ভূতের চরিত্রটা একটু খতিয়ে দেখা দরকার। এ কথা ঠিক, মানুষের সোশ্যাল হায়ারার্কি বা মানুষের সমাজে যে হায়ারার্কি রয়েছে সেটার প্রতিফলন ঘটে ভূত সমাজেও। যেমন ব্রহ্মদৈত্য আমাদের এখানে থাকা কাস্ট সিস্টেমের একটা রিফ্লেকশন। আবার মামদ ভূতকে যেভাবে কল্পনা করা হয়েছে তাও আমাদের সমাজের মাইন্ডসেট সম্পর্কে অনেক কিছু বলে। মামদ ভূতের গ্রামের মধ্যে থাকার অধিকার নেই, মামদ থাকে গ্রামের সীমানায়, কবরখানায়, গাছে, একা। কোনো গ্রামবাসী বা কোনো পথিক যদি গ্রাম ছেড়ে কবরের মধ্যে দিয়ে জঙ্গলে যায়, তখন মামদ তাকে শিকার করতে পারে। এবং মামদর গ্রামের ঢোকার কোনো অধিকার নেই, তার কারণ মামদ হচ্ছে ঘোষিতভাবে মুসলমান মানুষের প্রেতাত্মা। আমাদের সমাজে যে ধর্মীয় ছুতমার্গ রয়েছে সেখান থেকেই, সেই ভাবনা থেকেই আমাদের কল্পনায় বা সমাজের কল্পনায় মামদ হয়ে উঠেছে প্রান্তিক বা প্রান্তচারী এবং একা ভূত, যার কোনো গোষ্ঠী নেই, যার গ্রামে ঢোকার অধিকার নেই। ভারতের বিভিন্ন ভূত নিয়ে একটা গবেষণামূলক কাজ করেছেন ঋকসুন্দর ব্যানার্জি। তার দ্য বুক অফ ইন্ডিয়ান ঘোস্টস বইটি এই প্রসঙ্গে উল্লেখ্য। আপনারা যারা এই বিষয়ে আগ্রহী তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে বইটি একবার দেখে আসতে পারেন। যাই হোক, প্রসঙ্গে ফেরা যাক। ভূত কিভাবে সমাজের ভীতি বা আশঙ্কার এমবডিমেন্ট হয়ে উঠছে। আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজে মহিলাদের কোনো সে নেই বা দীর্ঘদিন ধরে ছিল না, এখন অবস্থাটা একটু একটু করে পাল্টাচ্ছে। এখনও স্বাধীন ওপিনিয়নেটেড মহিলারা সমাজের একটা বড় অংশের মাথা ব্যথা, এবং এই সমাজে ফিমেল সেক্সুয়ালিটি একটা ট্যাবু।
মহিলারা তাঁদের যৌনতার কথা, যৌন ইচ্ছার কথা খোলাখুলি বলতে পারেন না। মহিলাদেরই পরিবারের সম্মান রাখতে হবে, তাদের ভার্জিনিটি নিয়ে এত ছুতমার্গ, সব মিলিয়ে ফিমেল সেক্সুয়ালিটি সাংঘাতিকভাবে একটা ট্যাবু। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পেতনি এবং শাকচুন্নির মতো ফিমেল ঘোস্ট তারা আমাদের মানে সমাজের কল্পনায় কীরকম হয়ে উঠল, আমরা একটু সেদিকে তাকাই। লক্ষ্য করুন, পেতনি হচ্ছে সেই অবিবাহিত হিন্দু মহিলার আত্মা যে সাংসারিক অতৃপ্তি নিয়ে মারা গেছে। সে ফিরে আসে তার বাসনা চরিতার্থ করতে। শাকচুন্নি হচ্ছে হিন্দু বিবাহিত মহিলাদের আত্মা যারা বিয়ের পরেও স্বামী জীবিত থাকা সত্ত্বেও অতৃপ্তি নিয়ে মারা গেছেন। দেখুন, দু ধরনের নারীর চরিত্রেরই একটা কমন পয়েন্ট রয়েছে, সাংসারিক অতৃপ্তি, এবং সেই সাংসারিক অতৃপ্তির একটা বড় অংশ হলো যৌন অতৃপ্তি। তাহলে যে মহিলারা সংসারের যে কোনো ব্যাপারে একটা সে রাখার চেষ্টা করেন, যে মহিলারা তাদের যৌনতার কথা সোচ্চারে বলতে চান, তারা এই পুরুষতান্ত্রিক সমাজের কল্পনায় হয়ে উঠল ইভিল এন্টিটি বা প্রেত। সমাজ তাদের কনসিয়াসলি বা আনকনসিয়াসলি ভিলিফাই করলো। এবার আমরাও অবচেতনে এইটা মেনে নিয়ে বড় হলাম যে যৌনতার কথা সোচ্চারে যেসব মহিলা বলছে তারা পেতনি, শাকচুন্নি, মানে তারা জীবিত কেউ নয়, এবং এদের আমাদের অ্যাভয়েড করা উচিত। এদেরকে আমরা ভয় পেতে শিখলাম। এইভাবে শাকচুন্নি এবং পেতনি এই সোসাইটির এই ট্যাবুটার একটা এমবডিমেন্ট হয়ে রয়ে গেছে। मिनी 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 क्या हुआ मिनी? मिनी এই জিনিস পৃথিবীর সর্বত্র দেখতে পাবেন। আপনারা যদি কাতালুনিয়ান মিথোলজি দেখেন, সেখানে দ্বাদশ শতকে কাউন্ট এস্ত্রুক বলে এক ভ্যাম্পায়ারের উল্লেখ আছে। সে দীর্ঘদিন ধরে কাতালুনিয়ার গ্রামে অত্যাচার চালিয়েছে। কাউন্ট কাদের বলা হতো? মধ্যযুগীয় ইউরোপে রাজার প্রতিনিধি স্থানীয় প্রশাসকদের বলা হতো কাউন্ট। এদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে এরা দরিদ্র কৃষকদের ওপরে নানা রকমভাবে নির্যাতন চালাতো। সেই কাউন্ট এস্ত্রুক যখন দরিদ্র কৃষকদের ঘাড়ে দাঁত বসিয়ে রক্ত চুষে খেতে শুরু করলেন, তাকে যখন কিছুতেই মারা যাচ্ছিল না, সেই গল্পটা মুহূর্তে হয়ে ওঠে রাজনৈতিক। কাউন্ট এস্ত্রুকের রক্ত চুষে খাওয়া, সহজে না মরা হয়ে ওঠে দরিদ্র কৃষকদের ইকোনমিক্যালি এক্সপ্লয়েট করার একটা মেটাফোর, যে ব্যবস্থাটা সহজে শেষ হয়নি। এইভাবে কাউন্ট এস্ত্রুক নামক মনস্টারটিও তৎকালীন সমাজের আশঙ্কার একটা এমবডিমেন্ট হয়ে ওঠে। আমরা এরকম একটা উপসংহারে আসতে পারি, একটা সমাজের কালেকটিভ ফিয়ার রিফ্লেক্টেড হয় তার ভূতে। ত্রৈলোক্যনাথ যাকে বলেছেন অন্ধকার জমা। কখনো কখনো ভূত আবার সত্যিই সুপারন্যাচারাল এন্টিটি, সে ফিরে আসে তার মৃত্যুর প্রতিশোধ নিতে। সেই মৃত্যুটার আবার দীর্ঘ সমাজতাত্ত্বিক কারণ রয়েছে, সেগুলোই এই সিরিজের পরের দিকে আমরা আলোচনা করব। আপাতত গণ আতঙ্ক বা কালেকটিভ ট্রমা বা গণভীতি কি করে একটা হরর ফিল্মে বা হরর টেক্সটে রিফ্লেক্টেড হয়, সেইটা আমরা একটু খতিয়ে দেখি। আমি এখানে দুটো বহু আলোচিত এবং বহুদ্রষ্ট সিনেমার উদাহরণ টানব। সেগুলো হলো টুম্বার এবং সর্দার উধাম। টুম্বারের ক্লাইম্যাক্সটা একটু মনে করা যাক। টুম্বারে দেবীর প্রায়ান্ধকার গর্ভ ধরে রেখেছে মানুষের লোভ, ক্ষয়, কামনার ইতিহাস। একটা অদ্ভুত স্যাঁতস্যাঁতে স্পেস, যে স্পেসে এখনো মানুষের হৃদয়ের লাবডুব শোনা যায়। অতীত এবং বর্তমানের মাঝে ত্রিশঙ্কু হয়ে ঝুলতে থাকা একটা অঞ্চল, যে অঞ্চলে কতকগুলো হতভাগ্য মানুষের দেহই বা বলি কি করে, কতকগুলো
জম্বি সুলভ মানুষ পড়ে রয়েছে বছরের পর বছর, যুগের পর যুগ। এবার আসা যাক সর্দার উধামে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সম্পর্কে আমরা ইতিহাস বইতে পড়েছি, কিন্তু ছবিটি জালিয়ানওয়ালাবাগের হররকে একদম সোজাসুজি চোখের সামনে এনে রাখে। এক নারকীয় জেনোসাইড, যে জেনোসাইডের জন্য সরকারিভাবে আজও ব্রিটিশ সরকার ভারতের কাছে ক্ষমা চায়নি, তার একটা প্রবল আনসেটলিং ডকুমেন্টেশন সর্দার উধাম ছবিটি করে রেখেছে। এই দৃশ্যের সঙ্গে কোথাও একটা অন্তর্লীন যোগসূত্র থেকে যায় টুম্বারের ক্লাইম্যাক্সের। শুধুমাত্র ওয়াইড শটের জন্য নয়, শুধুমাত্র রঙের মিলের জন্য নয়, শুধুমাত্র হ্যারিকেন হাতে জীবিত লোকের রিপ্রেজেন্টেশন নয়, যে ভাবনা থেকে এই দুই দৃশ্যের জন্ম, তা হয়তো একটা সাধারণ গণস্মৃতি। এখন টুম্বারের পক্ষে তো আর সর্দার উধামের ক্লাইম্যাক্স অনুসরণ করা সম্ভব নয়, কারণ টুম্বার আগে মুক্তি পেয়েছে। টুম্বারের কাল্পনিক স্পেস, দেবীর গর্ভ, যেটা মানুষের লোভ, ক্ষয়, কামনার আধার, সেই জায়গাটা মিলে যায় সর্দার উধামের বাস্তব লোকেশনের সঙ্গে, যে জায়গাটা সত্যিই আছে এবং যে জায়গায় ওই নারকীয় ঘটনাটা সত্যিই হয়েছে। জালিয়ানওয়ালাবাগও তো একদিক থেকে ঔপনিবেশিক প্রভুদের লোভ, ক্ষয়, কামনার পরিণতি। এদেশে কলোনিয়াল ভায়োলেন্সের মতো ভায়োলেন্স তো খুব কম ঘটেছে। তাই কোথাও যদি টুম্বারের নির্মাতাদের ব্যাক অফ দ্য মাইন্ডে কলোনিয়াল ভায়োলেন্সের ট্রমাটা থেকে থাকে বা সেই স্মৃতিটা একটা অনুপ্রেরণার কাজ করে, তাহলে আমি অন্তত অবাক হব না। এ কারণেই বলতে চাইছি, সমস্ত হরর ফিল্মই আসলে গণস্মৃতির আধার বা গণ আতঙ্কের আধার হয়ে থাকে। আনন্দবাজার অনলাইনে গণস্মৃতি নিয়ে প্রজিত বিহারী মুখোপাধ্যায় একটা চমৎকার লেখা লিখেছিলেন, ডেসক্রিপশন বক্সে সেটারও লিঙ্ক রইল, আগ্রহীরা পড়তে পারেন। হরর গল্পের রেজলিউশন দুভাবে হতে পারে। এক, ইভিলের যে সর্বগ্রাসী উপস্থিতি, তার সামনে অসহায় আত্মসমর্পণ, অথবা ইভিলের বিরুদ্ধে প্রতিকার প্রতিরোধ গড়ে তোলা। আমরা এই দুই ধরনের নজিরই আমাদের ছোট গল্পে, আমাদের সিনেমায় দেখতে পাবো। আপাতত বাংলা সাহিত্য থেকে দুটো বহু পঠিত ছোট গল্পের দিকে তাকানো যাক। প্রথম গল্পটি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা। 1958 সালে উনি গল্পটি লিখেছিলেন। নাম নীলকর। নীলকরে কোত ঘর, অর্থাৎ যে ঘরে সাহেবরা প্রজাদের নিয়ে এসে শায়েস্তা করত, সেখানেই ফিরে আসে বিল্লি সাহেব, অর্থাৎ অত্যাচারী নীলকর সাহেবের আত্মা, এসে একটি যুবতীকে নিগ্রহ করে। বরদা এবং অন্যান্য যে সমস্ত সদস্যরা ছিলেন, তাদের পক্ষে বিশেষ কিছুই করা সম্ভব হয়ে ওঠে না। এখানে নীলকর সাহেবের অত্যাচারের একটা ইনস্ট্যান্স রয়েছে এবং তার বিরুদ্ধে একটা অসহায় আত্মসমর্পণ রয়েছে। তার বিরুদ্ধে কোনো রকম প্রতিরোধ গড়ে তোলা যায় না। এর বিপরীতে যে গল্পটা আমরা দেখব, সেটা সত্যজিৎ রায়ের লেখা। এর ঠিক 10 বছর পরে গল্পটির নাম নীল আতঙ্ক, রচনাকাল 1968। অনিরুদ্ধ বোস দুর্যোগপূর্ণ রাত্রে বাধ্য হয়ে আশ্রয় নেয় অধুনা পরিত্যক্ত প্রায় নীলকুঠিতে। গভীর রাত্রে নীলকুঠির আত্মা তার উপরেই ভর করে। তার জবানিতেই পাঠক জানতে পারে ওই বাড়িতে বাস করা নীলকর সাহেবের কুকীর্তির কথা। শেষতক প্রজাদের গণবিক্ষোভের ভয় নীলকর সাহেব আত্মহত্যা করতে বাধ্য হন। বীরভূমের নীলকর সাহেবের মৃত্যু শতবর্ষে অনিরুদ্ধ ওই বাড়িতে গিয়ে পড়েছিল বলে পুরো ঘটনাটা তার দৃষ্টিভঙ্গি থেকে ঘটে যায়। এই ঘটনাতেও নীলকর সাহেবের অত্যাচারের ট্রমা রয়েছে, কিন্তু তার বিরুদ্ধে একটা প্রতিরোধ, একটা প্রতিশোধ, একটা ক্যাথারসিস রয়েছে এবং সর্বোপরি একটা পোয়েটিক জাস্টিস রয়েছে। এবার সত্যজিৎ শরদিন্দুর ছোট গল্প পড়ে আমার যা মনে হয়েছে, এরা দুজন দু ধরনের হররে বিশ্বাস রাখতেন। শরদিন্দুর গল্পে অলৌকিকের সামনে পরাভূত হওয়ার এই প্রবণতা আসলে বেশ কমন। অতিলৌকিক তার গল্পে ঠিক বাস্তবের শেষ প্রান্ত থেকে শুরু হয়, যেমন শূন্য শুধু শূন্য নয়, দেহান্তর প্রভৃতি। সেখানে সত্যজিৎ রায়ের গল্পে একটা ক্লোজার আছে, অতিলৌকিকের নাগাল পেয়েও বাস্তবে ফিরে আসা আছে। 2-3টে গল্প ব্যতিক্রম, যেমন খগম বা ব্রাউন সাহেবের বাড়ি প্রভৃতি। সেই সব ক্ষেত্রে অবশ্য মনুষ্যতর প্রাণী ভূত। যাই হোক, মোট কথা তাঁর গল্পে ক্লোজারটা পাওয়া যায়। বেশিরভাগ ক্ষেত্রেই শেষতক বাস্তবের মাটিতেই চরিত্রটা ফিরে আসে। এই প্রবণতা দুটি আসলে ভারতের ভয়ের গল্পের সিগনিফায়ার স্বরূপ, যা ফিরে ফিরে আসবে ভারতের ভূতের সিনেমাতেও। এর পরের পর্বগুলিতে আমি দশক ধরে ধরে ভারতের ভূতের ছবিগুলো বিশ্লেষণ করার চেষ্টা করব। দেখার চেষ্টা করব ছবিগুলো টেকনিক্যালি কিভাবে ইভলভ করেছে, ক্যামেরার কাজ কিভাবে বদলেছে, সাউন্ড কিভাবে বদলেছে, লাইট, সেট, প্রপ,
কস্টিউম, অভিনয়ের ধরন কিভাবে বদলেছে এবং প্রত্যেকটা দশকের হরর ছবি থেকে সেই সমাজ এবং সেই সময়টা সম্পর্কে কি কি জানা যাচ্ছে। এই মুহূর্তে বলতে পারি স্টে টিউনড। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো খারাপ যাই লাগুক একটা ছোট্ট ফিডব্যাক দেবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, আরও অনেকের মধ্যে ভিডিওটা ছড়িয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। কমেন্টে ফিডব্যাক দেবেন, যদি কোনো সাজেশন থাকে তাও নির্দ্বিধায় জানাতে পারেন, বা এতক্ষণের আলোচনা যদি আপনাকে কোনো ভাবনার দিকে ঠেলে দেয় জানাতে পারেন, তাও চমৎকার একটা আড্ডা শুরু করা যাবে। এবং পরের পর্বগুলো আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন, সেই পর্বগুলোতেও যদি আপনারা একইভাবে ইন্টারঅ্যাক্ট করেন আমার খুব ভালো লাগবে। আমার ছোট চ্যানেল, তাই আবারও অনুরোধ করছি প্লিজ ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।